নতুন বছরে আমি দেখতে পাচ্ছি আমার ধৈর্য খুব কমে গেছে এবং এর সবথেকে বড় একটা উদাহরণ যেটা আমি দেখলাম, কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এই নাম সামনে আসলেই আমি কেমন যেন ছিটকে যাচ্ছি। না, এখানে আমার ব্যক্তিগত কোনো রাগের কারণ নেই, কোনো খাপ্পা হওয়ার বিষয় নেই। আপনি বলতেই পারেন, দিদি আপনি এইরকম কথা কি করে বলছেন, আপনি না খবরের কথা বলেন। দেখুন, এটা বলতে আমার বিন্দুমাত্র লজ্জা নেই এবং এটা তো খবরও বটে যে আমাদের না ইভ্যালুয়েশনের যে প্রসেসটা, সেখানেই কোথাও একটা গন্ডগোল ছিল যে পশ্চিমবঙ্গের দুর্নীতির সঙ্গে যুক্ত সবথেকে বড় চাই কেষ্ট নষ্ট বালু হালু কেউ নন। ইট ইজ সিম্পলি ওয়ান পার্সন, যার নাম সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। যে মানুষটা সেই যে এসএসকেএম হাসপাতালের ভেতরে ঢুকেছেন, তারপর থেকে তাকে কিছুতেই আর বের করা যাচ্ছে না। এমনকি দেখবেন কিছু চ্যানেল রয়েছে যারা ওই একেবারে মনে হবে বিজেপির পাশে বসে রয়েছে বা কোলে বসে রয়েছে, যারা সকাল থেকে রাত পর্যন্ত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাত, এইবার হবে পিসির শেষের সঙ্গে মোলাকাত, এই ধরনের খবর করে থাকেন। তারা পর্যন্ত ক্যালকুলেশন করে এই প্রশ্নের উত্তর বের করতে পারছেন না যে একটা বাচ্চার মুখ থেকে চুষিকাঠি বা কুকুরের মুখ থেকে হাড় বার করা গেলেও এই সুজয় কৃষ্ণ ভদ্রর মুখ দিয়ে চারটে শব্দ কিছুতেই বের করা যাচ্ছে না কেন? তার গলার আওয়াজের নমুনা কিছুতেই কেন সংগ্রহ করা যাচ্ছে না? এসএসকেএম হসপিটাল থেকে তাকে কিছুতেই বের করা কেন যাচ্ছে না? এই মুহূর্তে দেখুন বেসিক প্রশ্নটা কি? বেসিক প্রশ্ন হলো কালীঘাটের কাকুর হয়েছেটা কি? তার শরীর খারাপ, মন খারাপ, পেট খারাপ, মাথা খারাপ, পুরো মানুষটাই খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যা কি কি রয়েছে? ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র যে শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ, এমন কথা কিন্তু বলা যাবে না। ইডির তরফ থেকে আইনজীবী আদালতে সওয়াল করতে গিয়ে বলছেন যে একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র হাসপাতালে তার কেবিনের সোফায় বসে বসে গল্প করছেন, আর অন্যদিকে এসএসকেএম কর্তৃপক্ষ বলছে তিনি ভীষণ অসুস্থ, তিনি খুবই অসুস্থ, মানসিক চাপের মধ্যে রয়েছেন। তারই সঙ্গে ইডির তরফ থেকে বলা হচ্ছে যে আমরা ভিডিও দেখাবো যেখানে দেখা যাচ্ছে যে এই সুজয় কৃষ্ণ ভদ্র হাসপাতালে এসএসকেএম হসপিটালে রীতিমতো স্বচ্ছন্দে রয়েছেন, আরাম করছেন তিনি, সামান্য মানসিক চাপ ছাড়া তার অন্য কোনো সমস্যা নেই। অথচ বারবার এই একটাই কথা সামনে রাখা হচ্ছে যে তিনি খুব অসুস্থ, তাই তিনি এই ভয়েস স্যাম্পল কিছুতেই দিতে পারবেন না। আবার উল্টো দিকে সুজয় কৃষ্ণ ভদ্রের এই শারীরিক অসুস্থতা নিয়ে জামিনের আবেদনও কিন্তু সামনে রাখা হচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্রের তরফের আইনজীবী কিশোর দত্ত আদালতের কাছে আবেদন করেছেন যে শারীরিকভাবে সুজয় কৃষ্ণ ভদ্র এতটাই অসুস্থ যে তাকে এবার জামিন দেওয়া উচিত। মানে অনেক তো হয়েছে, তিনি খুবই অসুস্থ, এবার তাকে ছেড়ে দিন। একদিকে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র ঠিক আছেন, তিনি আড্ডা মারছেন। অন্যদিকে এসএসকেএম কর্তৃপক্ষ বলছে তিনি ভীষণ রকম মানসিক চাপে রয়েছেন। আবার আরেকদিকে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী কিশোর দত্ত বলছেন যে তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ, তার এবার জামিন পাওয়া উচিত। এইখানে বেস্ট পার্টটা কি জানেন? সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর নাম হলো কিশোর দত্ত। নামটা শুনে কারোর কি একটু খটকা লাগছে? আমাদের রাজ্যের বর্তমানে যিনি অ্যাডভোকেট জেনারেল, তিনি হলেন আইনজীবী কিশোর দত্ত। অবশ্যই তিনি আমাদের রাজ্যকে ন্যায়ের পথে নিয়ে যাবেন। আবার উল্টো দিকে সুজয় কৃষ্ণ ভদ্রের যিনি আইনজীবী, তিনি অবশ্যই সুজয় কৃষ্ণ ভদ্রকে বাঁচানোর চেষ্টা করবেন। দুজন যদি একই মানুষ হন তাহলে তো অসাধারণ মুশকিল। তারই সঙ্গে কিন্তু ইডির তরফ থেকে সুপ্রিম কোর্টের প্রসঙ্গও টানা হয়েছে এবং বলা হয়েছে যে কালীঘাটের কাকুর এই যে বাইপাস সার্জারি হয়েছে, এই বাইপাস সার্জারি কিন্তু খুব বড়সড় কোনো অস্ত্রোপচার নয়, এটা সুপ্রিম কোর্টের তরফ থেকেই বলা হয়েছে। শীর্ষ আদালতের যে মতামত সামনে রাখা হয়েছে সেটা হচ্ছে যে এই বাইপাস অস্ত্রোপচার কিন্তু অ্যাপেন্ডিক্সের মতোই একটা অস্ত্রোপচার। যাই হোক, দেখুন এই সুজয় কৃষ্ণ ভদ্র, এসএসকেএম হসপিটাল, এই সমস্ত সংক্রান্ত 3টে মামলা এই মুহূর্তে চলছে আদালতে। একটা তো অবশ্যই সরাসরি দুর্নীতির যে মামলা, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্রর নাম উঠে এসেছে। দ্বিতীয় একটি মামলা দায়ের করা হয়েছে যেখানে এই অভিযোগ করা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ না থাকার পরেও তিনি এসএসকেএম এর বেড দখল করে রয়েছেন। এবং তৃতীয়, এসএসকেএম হসপিটালকে নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আপনারা জানেন বছরের একদম শুরুতে বিচারপতি অমৃতা সিনহা ইডিকে জানিয়েছিলেন যে এই ভয়েস স্যাম্পল কিভাবে সংগ্রহ করতে হয়, বিস্তারিত কেন্দ্রীয় সরকারি হাসপাতাল ইএসআই এর একজন চিকিৎসককে আদালতে এসে সেটা জানাতে হবে। সেই অনুযায়ী আজ কিন্তু সেই চিকিৎসক পৌঁছেছিলেন আদালতে এবং একটা ক্লোজ ডোর হিয়ারিং হয়েছে। অতএব এই বিষয়টা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি সামনে আসে বা আদালতের তরফ থেকে আর কোনো নির্দেশ দেওয়া হয় কিনা সেটা জানা যাবে সম্ভবত আগামীকাল, অর্থাৎ 4 জানুয়ারি বৃহস্পতিবার। এবং তারই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই 4 জানুয়ারি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হওয়ার কথা আছে। বিজেপির তরফ থেকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এই মর্মে যে গুরুতর অসুস্থ না হওয়ার পরেও সুজয় কৃষ্ণ ভদ্র মাসের পর মাস এসএসকেএম হাসপাতালের বেড দখল করে সেখানে রয়েছেন। এই মর্মে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সব পক্ষকে নোটিশ পাঠানোর কথাও আদালতের তরফ থেকে বলা হয়েছিল এবং জানা যাচ্ছে যে বৃহস্পতিবার 4
জানুয়ারি এই মামলার শুনানি হতে পারে। এবার এই মামলাগুলোর মাঝখানে হংস মধ্যে বকযথা একজন বিজেপির সাংসদ, বর্তমানে বিজেপির শুধুমাত্রই সাংসদ দিলীপ ঘোষ, তিনি একটি প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, একজন মানুষের গলার স্বরের নমুনা সংগ্রহ নিয়ে এত নাটক, এত টালবাহানা কেন হচ্ছে সত্যিই বুঝতে পারছি না। ওখানে কি তাহলে কোনো রহস্য রয়েছে? আদালতের উচিত এই রকম লোককে জোর করে নিয়ে এসে তার গলার স্বরের নমুনা সংগ্রহ করা। একজন মানুষ, যে মানুষটার কথা বলার উপরে এত বড় দুর্নীতি দাঁড়িয়ে রয়েছে, যে মানুষটার কথা বলার জন্য এত বড় একটা সত্যানুসন্ধান বাধাপ্রাপ্ত হচ্ছে, যেখানে আইনের অধিকার আছে সেখানে এটা প্রয়োগ করা হচ্ছে না কেন? আদালতের তরফ থেকে কোনো কঠোর পদক্ষেপ এখনো পর্যন্ত কেন প্রয়োগ করা হচ্ছে না? ইডি সিবিআই কেন এটা করছে না সেটাই বুঝতে পারছি না। পৃথিবী সত্যিই অদ্ভুত। আজ বিজেপির নেতা দিলীপ ঘোষ এমন একটা প্রশ্ন তুলেছেন যেটা হয়তো বাম কংগ্রেসও সমর্থন করবে, কিন্তু মন্দ লোকেরা বলে থাকেন বিজেপির তো নাকি ইডি সিবিআইতে বেশ ভালো চেনাশোনা রয়েছে, আবার বামেদের নাকি আদালত চত্বরে প্রচুর প্রভাব রয়েছে, প্রচুর বড় বড় উকিলরা রয়েছেন কলকাতা হাইকোর্টে তাদের, আর কংগ্রেসের তো মোটামুটি অভিষেক মানু সিংভি লেভেলের উকিল টুকিলও রয়েছেন। তো আপনারা সবাই মিলে দেখুন না এই বিষয়টা নিয়ে যদি কিছু করা যায়। এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হসপিটাল থেকে বের করে এনে তার গলার স্বরের নমুনা যাতে সংগ্রহ করা যায় সেটা আপনারা সবাই মিলে নিশ্চিত করার চেষ্টা করুন। এবং এই সংক্রান্ত তৃতীয় যে মামলা সেটা হচ্ছে একটা জনস্বার্থ মামলা এসএসকেএম হসপিটালকে নিয়ে। সেই মামলাটি ফাইল করেছেন একজন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তার বক্তব্য হচ্ছে এসএসকেএম হাসপাতালে প্রচুর প্রভাবশালী অভিযুক্ত মানুষজন ভর্তি রয়েছেন, যাদের ভণ্ড চিকিৎসা হচ্ছে, যাদের চিকিৎসার প্রয়োজন নেই, তারপরেও তারা এসএসকেএম হাসপাতালে বেড দখল করে শুয়ে রয়েছেন। এর ফলে সাধারণ মানুষজন বঞ্চিত হচ্ছেন, সাধারণ মানুষজন চিকিৎসা পাচ্ছেন না, যারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসছেন তারা পর্যন্ত চিকিৎসা পাচ্ছেন না বা বেড পাচ্ছেন না। এখানে মামলাকারীর আবেদন হচ্ছে এই ধরনের প্রভাবশালী অভিযুক্ত মানুষজন যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনা হোক। কেন্দ্রীয় সরকারি হাসপাতালের চিকিৎসকরা সমস্ত কিছু খতিয়ে দেখুন আদৌ এই সমস্ত মানুষজন অসুস্থ না অসুস্থ নন সেটা সর্বসমক্ষে একবারে চলে আসুক। এবং তারই সঙ্গে মামলাকারীর আবেদন হচ্ছে কেস রেকর্ড, এই যে যারা অভিযুক্ত এবং হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের কেস রেকর্ড যেন আদালতে জমা দেওয়া হয়, এই মর্মে যেন আদালতের তরফ থেকে ইডি এবং সিবিআইকে নির্দেশ দেওয়া হয়। তারই সঙ্গে এখানে মামলাকারীর বক্তব্য হচ্ছে তিনি চান আর 5টা সাধারণ মানুষের মতোই তিনিও চান যে এসএসকেএম হাসপাতালে সকলকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা করা হোক। কোনো প্রভাবশালীর জন্য কোনো আলাদা রকমের গুরুত্ব, আলাদা করে কাউকে প্রায়োরিটি দেওয়া সেটা যাতে না হয়, এটাই তার উদ্দেশ্য। এইখানে অবশ্য একটা কথা অবশ্যই বলা উচিত যে এসএসকেএম হাসপাতালের চিকিৎসক মানেই সবাই এই গোটা বিষয়টার সঙ্গে যুক্ত রয়েছেন, দুর্নীতিগ্রস্ত একদম টপ টু বটম, এটা কিন্তু ভাবা উচিত নয়। কারণ জানা যাচ্ছে এসএসকেএম হাসপাতালের একাংশ চিকিৎসক তারাও কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত বিরক্ত। তারা প্রশ্ন তুলছেন যে আমাদের বারবার দোষারোপ করা হচ্ছে কেন, বারবার এই কথাটা কেন শুনতে হবে যে আমরা ইচ্ছে করে এদেরকে আটকে রেখেছি। বাইপাস সার্জারি যে হাসপাতালে হয়েছিল, যখন পরবর্তীকালে সমস্যা হলো তখন সেই হাসপাতালে কেন নিয়ে যাওয়া হলো না? আমরা এমনটাও বলেছি যে কেন্দ্রীয় সরকারি হাসপাতালের চিকিৎসকরা এসে দেখে যান, এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বলা হয়েছে আপনারা চাইলে বন্ড দিয়ে নিয়ে চলে যান রোগীকে, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হস্তান্তর চাইছে। এই কথাটা এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের একাংশ বলছেন সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে। ফেয়ার এনাফ, তারা যে প্রশ্নটা তুলছেন, তারা যে কথাগুলো বলছেন সেটাও ঠিক আছে, কিন্তু যারা আসল কলকাঠিটা নাড়েন তারা কি চাইছেন, কাকে কোথায় রাখতে চাইছেন, কোথা থেকে কাকে ছাড়তে চাইছেন, সেটা সম্ভবত তাদের কাজের মাধ্যমে বেশ পরিষ্কার করেই সামনে উঠে আসছে। তারই সঙ্গে চিকিৎসকরা এই প্রশ্নও তুলছেন যে এই মানসিক চাপ আমাদের বারবার কেন সহ্য করতে হবে, এর থেকে পরিত্রাণের কি আর কোনো উপায় নেই? এই প্রশ্নের উত্তর কারুর জানা নেই। সত্যি আজ এসএসকেএম হাসপাতাল বা পিজি হাসপাতালের চিকিৎসক হিসেবে কাউকে সামনে পেলেই বাই ডিফল্ট যদি কেউ ভাবেন কোনো সাধারণ মানুষ যে এই ডাক্তারও ওই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তখন কি করা যাবে? মানে তার যে ভাবনা চিন্তা বা তার যে এই যে আগে থেকে একটা মেন্টাল মেকআপ হয়ে রয়েছে, এটাকে কিভাবে চেঞ্জ করা যাবে? কাজেই এর থেকে কি পরিত্রাণের কোনো উপায় নেই? এর কোনো উত্তর জানা নেই। আর শুধু এই বিষয়টা নিয়ে নয়, পশ্চিমবঙ্গের নানান জায়গায় নানান বিষয় নানান মানুষ এই একই প্রশ্ন করছেন, এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই? এবং সেখানেও কোনো উত্তর কারুর জানা নেই। আগে আমাদের রাজ্যে মন্ত্রীরা ছিলেন প্রভাবশালী, তারপর দেখা গেল রাজনৈতিক দলের ছোট বড় নেতারাও প্রভাবশালী, জেলা সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যান, সম্পাদক, তারাও সবাই প্রচণ্ড প্রভাবশালী। তারপর আমরা দেখলাম আমার সাহেবকে কেউ ছুতে পারবে না বলা মানুষটিও প্রভাবশালী, যিনি সেই যে এসএসকেএম হাসপাতালের ভেতরে ঢুকেছেন তার প্রভাব খাটিয়ে তিনি নাকি আর কোনোভাবেই বেরোচ্ছেন না এবং গলার স্বরের নমুনাও তার কিছুতেই সংগ্রহ করা যাচ্ছে না। দেখুন, পুরনো বছর এত দুঃখ দিয়েছে যে নিউ ইয়ার নিউ মি বলার আর কোনো জায়গা নেই, নতুন বছরেও সেই
পুরনো পাপ ঘাটতে হচ্ছে। এই নতুন বছরে এসেও আদালত, ইডি, সিবিআই, জনস্বার্থ মামলা, বিরোধী দল সবাই মিলে লড়াই করে যাচ্ছেন একটা মানুষের গলার স্বরের নমুনা পাওয়ার জন্য। আর সেই মানুষটি অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, তার দুটোই শখ। এক, হয় তিনি নিজের মন খারাপকে সম্বল করে এসএসকেএম হাসপাতালেই থেকে যাবেন, আর না হলে শরীর খারাপকে সম্বল করে তিনি জামিন পেয়ে দেখাবেন। এর মাঝামাঝি আর কিছু নেই। দেখুন, সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হয়েছিলেন 2023-এর মে মাসে। বর্তমানে আমরা 2024-এর জানুয়ারিতে দাঁড়িয়ে রয়েছি। 7 মাস হয়ে গেছে, 8 মাস হতে চলল, এখনো পর্যন্ত তার ভয়েস স্যাম্পল পাওয়া যায়নি। এই সপ্তাহে এই ভয়েস স্যাম্পল পাওয়া সুজয় কৃষ্ণ ভদ্রর এই বিষয়টা নিয়ে কিছু একটা হিললে হলেও হতে পারে। সেটা যদি না হয় তাহলে সত্যিই নতুন করে একটা ধুরন্ধরদের তালিকা তৈরি করতে হবে, এবং তার একদম ওপরে 1 নম্বরে থাকবে এই মানুষটির নাম সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যে মানুষটি একটা গলার স্বরের নমুনার জন্য নাকে দড়ি দিয়ে সবাইকে ঘুরিয়ে যাচ্ছেন এবং কেউ সেখানে কিছু করতে পারছেন না, শুধু তামাশা দেখা ছাড়া। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলে জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন। থ্যাঙ্কস অপশনটি ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।